ওকে, সো লাস্ট ক্লাসে আমরা মূলত হচ্ছে বেসিক সি প্লাস প্লাস যেটা সেটা একটু দেখার চেষ্টা করতেছিলাম যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এনভায়রনমেন্টটা কিরকম, সেখানে কি কি ধরনের সিনট্যাক্স গুলো আমাদের চেঞ্জ হয়েছে। আমরা যদি সি এর সাপেক্ষে যদি দেখি তাহলে যে সমস্ত চেঞ্জ গুলো মোটামুটি এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করছিলাম যে সি ইন কি বা সি আউট কি, কি পারপাসে ব্যবহৃত হয়, কিভাবে লিখতে হয় ইনস্ট্রাকশন গুলা। সো এই জিনিসগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার। নেম স্পেস জিনিসটা কেন ব্যবহার করি, নেম স্পেস ব্যবহার করলে সুবিধাটা কি বা অসুবিধা কি যদি ব্যবহার না করি, এই জিনিসগুলো হচ্ছে আমরা মোটামুটি একটু কভার করার চেষ্টা করছিলাম। এবং এই সাপেক্ষে হচ্ছে দুইটা ছোট প্রোগ্রামও স্যাম্পল প্রোগ্রামও দেখছিলাম। বাসায় কি আপনারা ট্রাই করছিলেন? সি প্লাস প্লাস এর প্রোগ্রাম কি এখনো কেউ লেখা হয়েছে, নাকি এখনো সবাই শুধু সিতেই আছে? কেউ কি এখনো সি প্লাস প্লাস এর প্রোগ্রাম করছেন? জি স্যার করছি। ওকে, ফাইন। স্যার একটা সমস্যায় পড়ছি। জি বলেন। স্যার আমরা যখন সিতে করতাম তখন হচ্ছে গিয়ে যেমন যদি ফ্র্যাকশনাল নাম্বার আসতো তখন পয়েন্টের পরে যে নাম্বারগুলো সেগুলো তো আমরা স্যার ডিফাইন করে দিতাম, যেমন পয়েন্ট 2D। তবে স্যার পয়েন্টের পরে হচ্ছে দুইটা সংখ্যা আসতো, কিন্তু এইটা সি প্লাস প্লাসে কিভাবে করব? এখানেও একই রকম ভাবে জিনিসগুলো করা যাবে, ঠিক আছে। ফরম্যাট স্পেসিফায়ার অংশটা আমরা সেদিন দেখাই নাই, কিন্তু এখানেও ওই একই রকম ভাবে এই জিনিসগুলো কাজ করা যায়। আচ্ছা, সেগুলো কি নেক্সট ক্লাসগুলো? আমরা আলোচনায় নিয়ে আসব, আমরা আচ্ছা, আলোচনায় নিয়ে আসব, ঠিক আছে। তো জি স্যার। সেগুলো চলে আসবে আশা করি। ডাটা টাইপ নিয়ে আমরা এমনিতে গতদিন তো সিম্পলি আলোচনা করছি, আলাদাভাবে ডাটা টাইপ নিয়েও আমরা আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে, ঠিক আছে। তো আশা করি এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে শুরু করতে চাচ্ছি হচ্ছে মেমোরি কনসেপ্ট থেকে। সো আমরা গতদিনও বলতেছিলাম যে ভেরিয়েবল কি, এবং আপনাদের কাছ থেকে আমি মোটামুটি অ্যান্সার পেয়েছিলাম, ভালোই অ্যান্সার পাইছিলাম যে আমরা হচ্ছে যেখানে হচ্ছে ডাটাটাকে স্টোর করি, ঠিক আছে। সো সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। মূলত ভেরিয়েবল হচ্ছে একটা আইডেন্টিফায়ার, ঠিক আছে। যেটা আমরা করছিলাম যে আমরা হচ্ছে ভেরিয়েবল দিয়ে আসলে কি করি, মেমোরিতে, আমাদের যে প্রাইমারি মেমোরিতে আছে সেখানে হচ্ছে একটা জায়গা অ্যালোকেট করি, ঠিক আছে, যাতে করে আমি এখানে হচ্ছে তথ্যটা রাখতে পারি। তথ্য মানে হচ্ছে আমাদের এখানে যে বিভিন্ন ধরনের ডাটা আমরা করতেছি, বিভিন্ন ডাটা টাইপের ডাটা রাখার চেষ্টা করতেছি। তো সেগুলো যখন প্রোগ্রামে যখন এক্সিকিউশন হবে বা এক্সিকিউশন হওয়ার পরে যে রেজাল্টটা তৈরি হবে সেগুলো যাতে আমরা হচ্ছে স্টোর করতে পারি, সেজন্যই হচ্ছে মূলত আমরা স্টোরেজের মধ্যে হচ্ছে সেগুলোকে রাখার জন্য এই ভেরিয়েবলগুলোকে ইউজ করি, ঠিক আছে। সো যেটা বলা হচ্ছে যে ভেরিয়েবলস করেসপন্ডস টু অ্যাকচুয়াল লোকেশনস ইন কম্পিউটারস মেমোরি, ঠিক আছে। ভেরিয়েবলের বৈশিষ্ট্য কি? ভেরিয়েবল হ্যাজ নেম, টাইপ, সাইজ এন্ড ভ্যালু। সো চারটা জিনিস, যে ভেরিয়েবল একটা নাম থাকবে, এটা একটা টাইপ থাকবে, এটা কি ধরনের টাইপ, এবং সেই অনুযায়ী এটা একটা সাইজ অ্যালোকেট করবে যে মেমোরিতে এটা কত সাইজের, ঠিক আছে, এবং আলটিমেটলি ওই ভেরিয়েবলটার মধ্যে একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। সো এই চারটা জিনিস একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে। সো when new value placed into variable overrides the previous value, মানে কি বলার চেষ্টা করলাম, সো আমরা ভেরিয়েবলের মধ্যে যদি একটা ভ্যালু হয়তো ইনিশিয়ালি থাকলো, তারপরে সেটার মধ্যে আমরা প্রসেসিং করে যদি নতুন একটা ভ্যালু যদি সেটার মধ্যে স্টোর করি, তাহলে তার আগের ভ্যালুটা হারিয়ে যাবে, মানে আমরা এটাকে ওভাররাইট করে ফেলতেছি, ঠিক আছে। সো যখনই হচ্ছে ওভাররাইট করব তখন হচ্ছে আগের ভ্যালুটা চলে যাবে, ঠিক আছে। সো এখানে সিম্পল একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছে যে ফর এক্সাম্পল ইন্টিজার 1, ঠিক আছে। সো সিন দিয়ে হচ্ছে আমরা ইন্টিজার 1 এর মধ্যে একটা ইনপুট নিলাম, ফর এক্সাম্পল যেটা বলা হচ্ছে এজিউম ইউজার এন্টার্ড 45। সো এটা ফলশ্রুতিতে কি হবে, আমার মেমোরি, এটা হচ্ছে মেমোরি লোকেশনটাকে দেখানো হচ্ছে। সো মেমোরি লোকেশনের মধ্যে কি হবে, ইন্টিজার 1 সরি, ইন্টিজার 1 নামে হচ্ছে একটা আইডেন্টিফায়ারের সাপেক্ষে আমার একটা মেমোরি লোকেশন অ্যালোকেট হবে। সো এই পুরো অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল, মানে ইন্টিজার 1 দিয়ে হচ্ছে আমরা ভেরিয়েবলটার নামকরণ করার চেষ্টা করতেছি, এবং এটার টাইপটা হচ্ছে কি, টাইপটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। যে পূর্ণ সংখ্যা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, এবং ইন্টিজার হওয়ার কারণে আমরা জানি এটা সাইজ হচ্ছে কত, এটা সাইজ হচ্ছে 4 বাইট, ঠিক আছে। সো আমরা পরবর্তীতে এটা আলোচনা আসবে যে ইন্টিজার ডাটা টাইপ কত, বা আমরা সি এতে আমরা এটা জেনে আসছি যে ইন্টিজার ডাটা টাইপ কত সাইজের হয়ে থাকে, রাইট। আর এটার মধ্যে এই মুহূর্তে ভ্যালু হচ্ছে কত, 45। সো এই চারটা জিনিস বা চারটা ইনফরমেশন নিয়ে হচ্ছে ইন্টিজার 1টা এই মুহূর্তে অবস্থান করতেছে, যার মধ্যে ভ্যালু আছে হচ্ছে 45। সো একই রকম ভাবে সি ইন দিয়ে ইন্টিজার 2,
আরেকটা ভ্যালু যদি আমরা ইনপুট নেওয়ার চেষ্টা করি 72, তাহলে দেখা যাচ্ছে যে ইন্টিজার 1, 45, ইন্টিজার 2, 72 এরকম একটা কাজ হচ্ছে। সো পরবর্তীতে ইন্টিজার 1 প্লাস ইন্টিজার 2 ইকুয়াল টু সাম। ঠিক আছে? এরকম একটা কাজ করার চেষ্টা করছি। তার মানে কি? ইন্টিজার 1 এর মধ্যে আমার আগের মতো, ইন্টিজার 2 এর মধ্যে আগের মতো ভ্যালু আছে। তার সাথে হচ্ছে সাম নামে নতুন একটা ভেরিয়েবল অ্যালোকেট করলাম আমি। তার মধ্যে কি হচ্ছে? এই ২ টা সামেশন হয়ে প্রসেস করে বা এক্সিকিউশন হয়ে যে রেজাল্টটা তৈরি হলো, সেটা হচ্ছে আমার এই সাম ভেরিয়েবলটার মধ্যে এসে স্টোর হচ্ছে। সো প্রত্যেকটা ভেরিয়েবল এবং তার করসপন্ডিং ভ্যালু। ঠিক আছে? আর আমরা যেটা বললাম যে তার নাম, তার টাইপ, সাইজ এবং ভ্যালু প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য এই সিমিলার জিনিসটা হচ্ছে থাকবে। সো গতদিন আমরা যেটা বলতেছিলাম যে গতদিনের ক্লাসে আমাদের মূলত আলোচনা ছিল হচ্ছে বেসিক সি প্লাস প্লাস, একটা প্রোগ্রাম বেসিক সি প্লাস প্লাস সিনট্যাক্সে কিভাবে লিখতে হয়। আজকে আমরা মূলত দেখব হচ্ছে আরেকটা যেটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস, যেটা হচ্ছে আমাদের এই কোর্সে মূলত ফোকাস। সেই অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাসে বা ক্লাসের কনসেপ্টে একটা সি প্লাস প্লাস প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে আমরা একটা স্যাম্পল এক্সাম্পলের সাপেক্ষে দেখানোর চেষ্টা করব, যাতে করে হচ্ছে আমাদের বেসিক সি প্লাস প্লাস এবং অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস এই দুইটা জিনিসের বেসিক আইডিয়াটা যেন আমরা মোটামুটি পেয়ে যাই। তার পরবর্তীতে আমাদের যখন প্রয়োজন হবে আমরা বেসিক সি প্লাস প্লাসে প্রোগ্রাম করব, যখন প্রয়োজন হবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাসে প্রোগ্রাম করতে পারবো। ওকে, সো একদম জেনারেল আইডিয়া হচ্ছে আমরা এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করতেছি। ইন ডিটেইল বা আরো ডেপথ নলেজ নিয়ে এই জিনিসগুলো আরো পরে আলোচনায় আসবে, বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস যেটা এই মুহূর্তে হচ্ছে একদম সিম্পল স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি। আচ্ছা, সো আমরা ক্লাস কি, অবজেক্ট কি, আশা করি আমরা ভুলে যাই নাই। আমরা জাস্ট ২টা ক্লাস আগে আলোচনা করছিলাম যে আমরা ক্লাস যদি বলি, ক্লাস হচ্ছে কি একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। যেরকম ভাবে হচ্ছে আমরা ইন্টিজার একটা ডাটা টাইপ বলি, ফ্লোট একটা ডাটা টাইপ বলি, একই রকম ভাবে ক্লাস হচ্ছে একটা ডাটা টাইপ, যে ডাটা টাইপের হচ্ছে আমরা ভেরিয়েবল গুলো তৈরি করি। ঠিক আছে? মানে ক্লাস হচ্ছে আমাদের নিজের মতো করে তৈরি করা একটা ডাটা টাইপ। ঠিক আছে? আর সেখান থেকে যেমন ইন্টিজার এ যখন আমরা লিখতেছি বা এ নামক একটা ভেরিয়েবল যখন আমরা তৈরি করতেছি, আমরা বুঝি যে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। ঠিক সিমিলারলি এখানে যখন আমরা অবজেক্ট তৈরি করি হচ্ছে মূলত ক্লাসের। ঠিক আছে? আমরা যে নিজের মতো করে যে ক্লাসগুলো লিখতেছি, ডাটা টাইপটা তৈরি করে চেষ্টা করতেছি। সো ওই ডাটা টাইপের যখন একেকটা ভেরিয়েবল তৈরি করি, ওই একেকটা ভেরিয়েবল হচ্ছে একেকটা অবজেক্ট। আচ্ছা, সো আশা করি আমি কথাটা বুঝাতে পেরেছি। যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু আমাকে ইয়ে করবে যে স্যার বোঝা যায় নাই, বা যে ইয়ে করলে তখন আমি হয়তো চেষ্টা করব যে ভালোভাবে আরো কিভাবে ইয়ে করা যায়। Okay, so a class is defined by specifying the data and the code that operate on the data. ঠিক আছে? সো এটা হচ্ছে একদম ক্লাসে যদি একটা মানে বাই বুক ডেফিনেশন যদি দেই, যে একটা হচ্ছে আমরা পড়ার জন্য বা বুঝার সাপেক্ষে বলি, আর একটা হচ্ছে এটার এই বইয়ের যে ডেফিনেশন। ঠিক আছে? সো এইটা হচ্ছে বইয়ের ডেফিনেশন। সেটা কি? যে আমরা যদি একটা ক্লাসের কথা বলি, a class is defined by specifying the data, মানে আমার মধ্যে ডাটা থাকবে একটা ক্লাসের মধ্যে এবং সেই ডাটার উপর বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের প্রসেসিং করার জন্য যে কোডটা, সেটাকে আমরা বলি হচ্ছে একটা ক্লাস। সো তার সাপেক্ষে আমরা যদি একটা জেনারেল ফর্ম যদি দেখার চেষ্টা করি, যে একটা জেনারেল স্ট্রাকচার একটা ক্লাসের, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লাস। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে? মানে একটা ক্লাস লেখার জন্য এই ক্লাস কিওয়ার্ডটা আমার লাগবেই। সো ক্লাস, দেন ক্লাস নেম। সো এই নামটা হচ্ছে আমি দেব। ঠিক আছে? আমি যে নাম দেব সেই নামটাই হচ্ছে ক্লাসের নাম হিসেবে পরিচিতি হবে। পরবর্তীতে আমি তখন এই নাম ধরে ধরে হচ্ছে ব্যবহার করব। দেন তার মধ্যে হচ্ছে কি? প্রাইভেট ডাটা অ্যান্ড ফাংশন ডিক্লারেশনস। ঠিক আছে? সো এখানে খেয়াল করি, প্রাইভেট ডাটা অ্যান্ড ফাংশন ডিক্লারেশন। সো নরমালি আমরা যদি আমরা ২ টা অংশ এর আগেও এক্সাম্পল হিসেবে আলোচনা করে আসছিলাম যে একটা ক্লাসের মধ্যে ২ টা অংশ থাকতে পারে। একটা হচ্ছে যেটা হচ্ছে যে কেউ যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? সেটাকে আমরা বলি হচ্ছে পাবলিক সেগমেন্ট। ঠিক আছে? মানে এটা আমার ক্লাসের বাইরে বা অন্যান্য অবজেক্ট বা অবজেক্টেরও বাইরে যে কেউ ওই অংশের কোডটুকুকে অ্যাক্সেস করতে পারবে। আর আমার ইম্পোর্টেন্ট ডাটা বা ক্লাসের ডাটাগুলো নরমালি থাকে হচ্ছে
একটা সিকিউর পজিশনে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইভেট ব্লক বা প্রাইভেট অংশ। ঠিক আছে? যেখান থেকে যেই অংশের ডাটাগুলো বা যদি কোনো ফাংশনকেও যদি ডিক্লেয়ার করি প্রাইভেট অংশের মধ্যে, তার মানে হচ্ছে এগুলো এই ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না। শুধুমাত্র এই ক্লাসের ভিতরে ব্যবহার করা যাবে এই ডাটা এবং এই ফাংশনগুলোকে। তো সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্রাইভেট ডাটা অ্যান্ড ফাংশন ডিক্লারেশন। সো তার পরবর্তীতে হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। সো এই অ্যাক্সেস স্পেসিফায়ার আমি একটু পরে হচ্ছে ক্লিয়ার করে ফেলতেছি। সো অ্যাক্সেস স্পেসিফায়ার আসলে নির্ধারণ করবে যে আসলে কে অ্যাক্সেস করতে পারবে আমার কোডটুকু। সো নরমালি এই অ্যাক্সেস স্পেসিফায়ারই হচ্ছে নির্ধারণ করে হচ্ছে পাবলিক এবং প্রাইভেট ব্লক দ্বারা। ঠিক আছে? প্রাইভেট এবং পাবলিক কিওয়ার্ড দ্বারা হচ্ছে আমরা এটাকে নির্ধারণ করি। সো এরকমভাবে একাধিক অ্যাক্সেস স্পেসিফায়ার থাকতে পারে। যেমন একটা অ্যাক্সেস স্পেসিফায়ার দেন কোলন দিয়ে সেইখানে যে ডাটা এবং ফাংশন ডিক্লারেশন গুলো আছে। আবার অন্য একটা ভিন্ন রকম অ্যাক্সেস স্পেসিফায়ার এবং তার সাপেক্ষে কিছু ডাটা এবং ফাংশন ডিক্লারেশন। সো এরকমভাবে যত ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে আমি চাইলে হচ্ছে সবগুলাকেই একটা ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা একটা বা দুই ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ারও ব্যবহার করতে পারি। সো ফর এক্সাম্পল, এখানে যদি এই কোডটা একটু খেয়াল করার চেষ্টা করি, আমরা একটা ক্লাস লেখার চেষ্টা করতেছি। সো ক্লাস কিওয়ার্ড আমার লাগবে। ওকে, সো প্রথমে দেখতে পাচ্ছি ক্লাস কিওয়ার্ড, দেন পারসন। তার মানে কি? এটা দ্বারা কি বোঝানোর চেষ্টা করতেছি? এটা হচ্ছে আমার ক্লাসের নাম। ওকে, সো আমি বলছিলাম ক্লাস, দেন ক্লাস নেম। সো দ্যাট মিন্স পারসন হচ্ছে আমার ক্লাসের নাম। দেন একটা ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। অলওয়েজ মনে রাখবো, আমরা প্রথম ক্লাসেও বলছিলাম যে আমরা এগুলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি ডিফাইন করি? একটা ব্লক। ঠিক আছে? সো এই পুরা ক্লাসের ডিক্লারেশনটা থাকবে হচ্ছে একটা ব্লকের মধ্যে। তার মানে সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এই পুরো অংশের ডেফিনেশনটার ভিতরে হচ্ছে এই ক্লাসের ডিক্লারেশনটা থাকবে। ঠিক আছে? এবং ক্লাসের ডিক্লারেশনটা শেষ হবে সেমিকোলন দিয়ে। সেকেন্ড ব্র্যাকেটের শেষে সেমিকোলন দিয়ে ক্লাসের ডিক্লারেশনটা শেষ হবে। ওকে? সো এখন আসি ক্লাসের ভিতরে কি আছে। সো প্রথম একটা অংশ দেখতে পাচ্ছি ইন্টিজার এজ। সো এইটা থেকে খুব সিম্পলি আমি বুঝতে পারতেছি আমি একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে এজ। এটা একদম সি এর মতো সিম্পল সিনট্যাক্স। সো এখানে আর নতুন করে আমি বোঝানোর কিছু ইয়ে করতেছি না। এজ নামে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে ফেললাম। বাট ইম্পর্টেন্ট ব্যাপার, আগে যে আমাদের অংশটা ছিল যে অ্যাক্সেস স্পেসিফায়ার ছাড়া, এর উপরের অংশে কোন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার ছাড়া যদি আমি কিছু ডিক্লেয়ার করি, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্রাইভেট ডাটা এবং ফাংশন ডিক্লারেশন। ঠিক আছে? সো যেহেতু এখানে কোন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার নাই, সো অ্যাক্সেস স্পেসিফায়ার কি, যে প্রাইভেট পাবলিক এই কথাবার্তাগুলোকেই আমরা বলতেছি হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। যেহেতু এই জাতীয় কোন ধরনের ব্লক আমরা এখানে ডিফাইন করি নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট অংশ। ওকে, আলাদাভাবে যদি প্রাইভেট উল্লেখ নাও করি তাহলেও সেটা অটোমেটিক্যালি প্রাইভেট হিসেবেই পরিগণিত হবে। ওকে, সো দ্যাট মিন্স আমার এই ইন্টিজার এজ ভেরিয়েবলটা হচ্ছে একটা প্রাইভেট ডাটা মেম্বার। ওকে, এই ক্লাস আবার একটু বলেন। সো যেটা বলার চেষ্টা করতেছি, যেমন ইন্টিজার এজ যেহেতু হচ্ছে এটার মধ্যে আমরা পাবলিক প্রাইভেট এই জাতীয় কোন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার নির্ধারণ করি নাই, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে প্রাইভেট ডাটা। মানে এই ক্লাসের প্রাইভেট একটা ভেরিয়েবল হচ্ছে এজ। মানে হচ্ছে এই এজ ভেরিয়েবলটাকে এই ক্লাসের বাইরে, এই যে এখান থেকে শুরু এখানে শেষ, এর বাইরে কেউ এই এজ ভেরিয়েবলটাকে সরাসরি ব্যবহার করতে পারবে না। ওকে, আমরা এক্সাম্পল দেব, বাট আমার কথাটা বুঝে গেছে কিনা? আমি যে কথাটা বলছি এক্সাম্পল দিলে সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেটা বলার চেষ্টা করছি যে এজ ভেরিয়েবলটাকে এই পার্সন ক্লাসের এই যে ডিক্লারেশনটুকু এর বাইরে কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? কিন্তু এটার ভিতরে ব্যবহার করতে পারবে, যেমন এখানে এজ কে ব্যবহার করছে, এটা কিন্তু একটা ফাংশন। সো পরের অংশটায় আসি। এই যে এখানে কি বলছিলাম যে অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপর হচ্ছে কোলন। ওকে, তারপরে বিভিন্ন ধরনের ডাটা এবং ফাংশন ডিক্লারেশন। সো সেই সাপেক্ষে আমাদের এখানে একটা অংশ হচ্ছে পাবলিক। ওকে, সো পাবলিক হচ্ছে আমার একটা অ্যাক্সেস স্পেসিফায়ার। সেটা কি, কার্যক্ষমতা কি, সেটা আমরা ডিটেল পরে আলোচনা করতেছি। এই মুহূর্তে অ্যাক্সেস স্পেসিফায়ারটা হচ্ছে পাবলিক।
সো তার ভিতরে আমরা ডিক্লেয়ার করলাম হচ্ছে একটা ফাংশন। সো ভয়েড কি, ভয়েড হচ্ছে একটা রিটার্ন টাইপ। সো ডিসপ্লে এজ, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, তার মানে এখান থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ফাংশন ডিক্লারেশন, রাইট? মানে এখানে আমি একটা ফাংশন লেখার চেষ্টা করছি, যে ফাংশনটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। সো ভয়েড রিটার্ন টাইপটা কি আমরা মনে হয় জানি, যেটা অ্যাকচুয়ালি কোনো কিছু রিটার্ন করে না, ঠিক আছে, যার জন্য এই ফাংশনের ভিতরে আমরা কোনো রিটার্ন কোনো স্টেটমেন্ট লিখি না। ওকে, সো ফাংশনটার নাম হচ্ছে ডিসপ্লে এজ। সো ফাংশনটা শুরু এখানে শেষ এখানে, সেখানে আমরা কি করার চেষ্টা করলাম, সি আউট এজ। ওকে, সো আমি জাস্ট হচ্ছে এজ এর মধ্যে বা এজ ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করার চেষ্টা করতেছি সি আউট এর মাধ্যমে। ওকে, সো এইটা হচ্ছে আমার ক্লাসের ডিক্লারেশন বা ক্লাসের মধ্যে যা কিছু আছে মোটামুটি এখানে শেষ। এখন চলে আসি, এই যে ক্লাসটার কথা বললাম এতক্ষণ পর্যন্ত, এইটার সাপেক্ষে হচ্ছে আমরা আরেকটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে এখানে আসলে কি কি আছে। সো একটু আগের এক্সাম্পলটা সাপেক্ষে আমরা যদি বলি, সো এইখানে হচ্ছে আমরা কিছু ফাংশন পাচ্ছি বা একটা ফাংশন স্পেসিফিক্যালি দেখলাম। সো ফাংশনস দ্যাট আর ডিক্লেয়ার্ড উইদিন এ ক্লাস আর কল্ড মেম্বার ফাংশনস। সো এই অংশটুকুকে আমরা এটা বুঝতে পারতেছি যে আমার আগের ক্লাসটার মধ্যে একটা মেম্বার ফাংশন ছিল, যে মেম্বার ফাংশনটার নাম হচ্ছে ডিসপ্লে এজ। ওকে, সো এই ক্লাসের মধ্যে বা যে কোনো একটা ক্লাসের মধ্যে যে সমস্ত ফাংশনগুলো লেখা থাকবে সেগুলোকে বলা হয় হচ্ছে মেম্বার ফাংশন। ওকে, so functions that are declared within a class are called member function. Okay, so member functions may access any element of the class of which they are part. This includes all private members or all private elements. Okay, so প্রত্যেকটা লাইন এখানে খুব ইম্পর্টেন্ট, যদি কোনোটা বোঝা না যায় সেটা কিন্তু সাথে সাথে হচ্ছে ইয়ে করবো যে স্যার এই অংশটা বা এই লাইনটা কি বলার চেষ্টা করছে বুঝি নেই। So member functions may access any element of the class of which they are part. মানে যে কোনো একটা ক্লাসের মধ্যে যে সমস্ত মেম্বার ফাংশন গুলো লেখা হচ্ছে তারা অন্য যে কোনো অংশটা ব্যবহার করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। দিস ইনক্লুডস অল প্রাইভেট এলিমেন্টস, মানে ওইখানে যদি কোনো প্রাইভেট ক্লাস থেকে প্রাইভেট ফাংশন থেকে থাকে, প্রাইভেট ডাটা মেম্বার থেকে থাকে, সবাইকেই তারা অ্যাক্সেস করতে পারবে। যেই কারণে হচ্ছে আমরা এখানে যেটা বললাম যে এজ যে ভেরিয়েবলটা এটা প্রাইভেট, কিন্তু তারপরও এই যে ফাংশনটা সে কিন্তু এজ ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারতেছে। ওকে, সো মেম্বার ফাংশন গুলো হচ্ছে সকল এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে মূল কথা। সো ভ্যারিয়েবলস দ্যাট আর এলিমেন্টস অফ এ ক্লাস আর কল্ড মেম্বার ভ্যারিয়েবলস অর ডাটা মেম্বারস। ওকে, সো একটা পেলাম হচ্ছে মেম্বার ফাংশন, একটা এখন বলতেছি হচ্ছে মেম্বার ভেরিয়েবল অর ডাটা মেম্বার। সো ডাটা মেম্বারই হচ্ছে মেম্বার ভেরিয়েবল যেগুলো। সো যে সমস্ত ভেরিয়েবল গুলো আমরা একটা ক্লাসের মধ্যে লিখতেছি তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ডাটা মেম্বার অর মেম্বার ভেরিয়েবল। সো একটা হচ্ছে মেম্বার ফাংশন, একটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল। সো এদেরকে অনেক সময় হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলও বলা হয়ে থাকে। ওকে, সো অনেকগুলো নাম পেলাম, একটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ডাটা মেম্বার, আর আরেকটা হচ্ছে মেম্বার ফাংশন। সো আশা করি এখন বোঝা যাচ্ছে যে একটা ক্লাসের মধ্যে কি থাকে। একটা ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মেম্বার ফাংশন, একটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল। সো মেম্বার ভেরিয়েবল গুলো কি, যেখানে হচ্ছে আমি ডাটাগুলোকে স্টোর করতেছি বা সিম্পলি আমার বিভিন্ন ভেরিয়েবল গুলোকে যে ডিক্লেয়ার করতেছি সেগুলোই হচ্ছে আমার মেম্বার ভেরিয়েবল। আর এই মেম্বার ভেরিয়েবল গুলোর উপর আমরা যখন বিভিন্ন ফাংশনের মাধ্যমে যখন বিভিন্ন ধরনের প্রসেসিং করতেছি, যেমন আগেরটার মধ্যে প্রসেসিং বলতে সিম্পলি আমি প্রিন্ট করছি আর কিছুই করিনি, ঠিক আছে। সো এই জাতীয় বিভিন্ন ধরনের প্রসেসিং যখন করতেছি বা প্রসেসিং করার জন্য যে সমস্ত ফাংশন গুলোকে ব্যবহার করতেছি সেই ফাংশন গুলোকে বলা হচ্ছে মেম্বার ফাংশন। ওকে, সো এইটা হচ্ছে একটা ক্লাসের মধ্যেকার যে কম্পোনেন্ট গুলো, সেই কম্পোনেন্ট গুলোর কথা আমরা বললাম যে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে মেম্বার ফাংশন, একটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল। সো এখন চলে আসি এই যে অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার বারবার বলতেছিলাম, অ্যাক্সেস স্পেসিফায়ার আসলে কি, কয় ধরনের বা কি পারপাসে ব্যবহার হয়। সো বলা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার ইজ ওয়ান অফ দ্য থ্রি, তিনটা এখানে আমরা পাচ্ছি সি প্লাস প্লাস এর মধ্যে। একটা হচ্ছে কি পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, আর আরেকটা হচ্ছে প্রোটেক্টেড। ওকে, সো সেগুলা
বা অ্যাক্সেস স্পেসিফায়ার ইজ অলসো নোন অ্যাজ দ্য ভিজিবিলিটি লেভেল। সো খুব সিম্পলি যদি বলার চেষ্টা করি, অ্যাক্সেস স্পেসিফায়ার নির্ধারণ করে যে আমার এই ডাটা মেম্বারটা বা এই মেম্বার ফাংশনটা কি অ্যাক্সেস করতে পারবে বা কি অ্যাক্সেস করতে পারবে। ওকে, আমার অ্যাক্সেস স্পেসিফায়ার দ্বারা নির্ধারিত হবে অ্যাক্সেস স্পেসিফায়ারের ভিতরে যে অংশটা আছে সেটা কে অ্যাক্সেস করতে পারবে বা কিভাবে অ্যাক্সেস করতে পারবে। ওকে, so by default functions and data declared within a class are private to that class and may be accessed only by other members of the class. সো যদি কোনো ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার উল্লেখ করা যদি না থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বাই ডিফল্ট। ওকে, সো বাই ডিফল্ট ফাংশনস এন্ড ডাটা ডিক্লেয়ার্ড উইদিন এ ক্লাস আর প্রাইভেট। ক্লিয়ার কি কথাটুকু? যদি আমি কোনো ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার যদি উল্লেখ না করি, যেমন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো কোনোটাই যদি উল্লেখ না করি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বাই ডিফল্ট। সো বাই ডিফল্ট ফাংশনস এন্ড ডাটা ডিক্লেয়ার্ড উইদিন এ ক্লাস আর প্রাইভেট। ঠিক আছে, সো এই ক্লাসের সাপেক্ষে তারা হচ্ছে প্রাইভেট, মানে ওই ক্লাসে যে কেউ এগুলাকে ব্যবহার করতে পারবে, কিন্তু ক্লাসের বাইরে কেউ এগুলাকে ব্যবহার করতে পারবে না। So once an access specifier has been used, it remains in effect until either another access specifier is encountered or the end of the class declaration is reached. মানে কি বলার চেষ্টা করতেছে, তো যখনই হচ্ছে আমরা একটা অ্যাক্সেস স্পেসিফায়ারকে ডিফাইন করতেছি কোনো একটা ব্লকের ভিতরে, এটার ইফেক্টটা বা এটার কার্যকারিতা থাকবে কতক্ষণ পর্যন্ত, হয় এই ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত, অথবা নতুন যদি কোনো একটা অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে এটাকে যদি ওভাররাইট যদি না করা হয়। ঠিক আছে, যদি ওভাররাইট করা হয় তাহলে এটা নতুন যে অ্যাক্সেস স্পেসিফায়ারটা আমি ব্যবহার করলাম সে অনুযায়ী সে কাজ করবে। আর যদি এই জাতীয় কোনো ধরনের ওভাররাইট করা না হয় তাহলে এটা কতক্ষণ পর্যন্ত তার কার্যক্ষমতা থাকবে, ওই ক্লাসটার শেষ পর্যন্ত। ঠিক আছে, যে ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আমি শুরুতে ডিফাইন করছি সেটারই কার্যক্ষমতা শেষ পর্যন্ত ইফেক্টিভ থাকবে। So now the public access specifier allows functions or data to be accessible to other parts of your program. ওকে, সো এখন দেখেন কথাটা কি বলার চেষ্টা করতেছি, এখন কিন্তু আর ক্লাস অবজেক্ট কোনো কিছু বলি নেই, প্রোগ্রাম বলতেছি। ঠিক আছে, the public access specifier allows functions or data to be accessible to other parts of your program, মানে প্রোগ্রামের যে কোনো অংশ থেকে হচ্ছে আমি এদেরকে ব্যবহার করতে পারবো। সো একটা প্রোগ্রামের মধ্যে এরকম অনেকগুলা ক্লাস থাকতে পারে। ঠিক আছে, সো যে কোনো ক্লাস থেকে যে কোনো অবজেক্টের মাধ্যমেই হচ্ছে আমি যারা পাবলিক তাদেরকে অ্যাক্সেস করতে পারবো বা ইউজ করতে পারবো। আর দ্য স্যার প্রোটেক্ট, বলো। আচ্ছা, এটা আসলে গ্লোবাল ভেরিয়েবলের মতো, তাই না স্যার? গ্লোবাল ভেরিয়েবলের মতো। ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবলের মতো, কিন্তু সেখানে গ্লোবাল ভেরিয়েবলের সাথে একটা বড় পার্থক্য আছে। গ্লোবাল জি স্যার। ভেরিয়েবলটাকে আমরা যে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? জি স্যার। কিন্তু এইখানে প্রত্যেকটা অবজেক্টের জন্য এক একটা করে কপি তৈরি হবে। মনে করে একটু আগে যে একটা ভেরিয়েবল দেখালাম এজ, আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এজ, তার মানে আমি যদি এ নামক একটা অবজেক্ট যদি তৈরি করি, এই অবজেক্টের জন্য একটা এজ ভেরিয়েবল তৈরি হবে। বি নামক একটা অবজেক্ট যদি তৈরি করি, বি নামক অবজেক্টের জন্য একটা ভেরিয়েবল এজ তৈরি হবে। সুতরাং এ অবজেক্টের যে এজ ভ্যালু বি অবজেক্টের এজ ভ্যালুকে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, যদিও বি অবজেক্ট এ অবজেক্টের এজ এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, সো এরকম কিছু জিনিস হচ্ছে আমরা এখানে দেখতে পাবো, প্রত্যেকটার জন্য হচ্ছে কপিটা আলাদা আলাদা তৈরি হবে। ঠিক আছে, আর ওইখানে একটাই কপি থাকতো, গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে একটাই কপি থাকতো, সেটাই সবাই ব্যবহার করত। ঠিক আছে, so then second one, the protected access specifier is needed when needed only when inheritance is involved.
তার মানে কি এই জিনিসটা আসলে ডিটেইল আমরা আলোচনা এখন করতে পারবো না, কারণ ইনহেরিটেন্স জিনিসটা আমরা তেমন ভাবে জানি না, শুধু বলে আসছিলাম যে আমার কোড রিউজ করা যায়, একটা বৈশিষ্ট্য অন্য একটা ক্লাসের বৈশিষ্ট্য অন্য একটা ক্লাসের মধ্যে মানে অটোমেটিক্যালি চলে আসে, এরকম কিছু কথাবার্তা আমরা বলছিলাম, যে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকে, প্যারেন্টের যত বৈশিষ্ট্য আছে সব চাইল্ডের মধ্যে চলে আসে, বাট যতক্ষণ না পর্যন্ত এগুলো সরাসরি আমরা ব্যবহার করতেছি, এই জিনিসটা আমি এখন যদি ওইভাবে আলোচনা করি ভালোভাবে বোঝা যাবে না। শুধু এইটুকু এখন বলে রাখি, ওই যে যেটা বললাম, যে প্যারেন্টের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো চাইল্ডের মধ্যে চলে আসে, ওই একই রকম ভাবে প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার যদি থাকে, বা চাইল্ড প্যারেন্টের মধ্যে যেগুলো হচ্ছে পাবলিক থাকে, সেগুলো হচ্ছে প্রোটেক্টেড থাকে, সেগুলোই হচ্ছে চাইল্ডের মধ্যে আমি সরাসরি হচ্ছে অ্যাক্সেস করতে পারি, তখন সেগুলো প্রাইভেট ভেরিয়েবল হয়ে যায় চাইল্ডের মধ্যে এসে। তার মানে চাইল্ড ব্যবহার করতে পারবে, সেখান থেকে যদি কেউ অ্যাক্সেস করতে চায়, সেটা তখন আর পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। সো প্রোটেক্টেড খুব বেশি আলোচনা এই মুহূর্তে করছি না, কারণ এটা ইনহেরিটেন্সের মধ্যে আমাদের নিয়ে আসবো। সো একটা বললাম হচ্ছে পাবলিক, দেন প্রোটেক্টেড, আর প্রাইভেট হচ্ছে যেটা বললাম, যদি প্রাইভেট হয়ে থাকে সেটা শুধুমাত্র হচ্ছে ওই ক্লাসের মধ্যে হচ্ছে আমি ব্যবহার করতে পারবো, ক্লাসের বাইরে আর কেউ এটাকে ব্যবহার করতে পারবে না, সেটা ওই ক্লাসের অবজেক্টও পারবে না। ঠিক আছে, প্রাইভেট যদি হয়ে থাকে কোনো অংশ, সেই অংশটা ওই ক্লাসের ভিতরেই শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো, বাইরে থেকে কেউ সেটাকে ব্যবহার করতে পারবে না। মানে কি বলার চেষ্টা করতেছি, এই যে এজ ভেরিয়েবলটা, এই যে ক্লাসটা এখানে শেষ হলো, এর বাইরে কোথাও কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, সো এইটা হচ্ছে প্রাইভেটের বক্তব্য। সো প্রাইভেট বললাম আমরা, দেন পাবলিক বললাম, এন্ড দেন প্রোটেক্টেড বললাম। এই তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আমরা পাই। এই তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ারের বাইরে আরেকটা হচ্ছে বাই ডিফল্ট, যদি কোনোটাই যদি আমরা উল্লেখ না করি। সো অনেক সময় এরকম কোয়েশ্চেন আছে যে অ্যাক্সেস স্পেসিফায়ার কয় ধরনের। সো অ্যাক্সেস স্পেসিফায়ার মূলত তিন ধরনের, কিন্তু এই অ্যাক্সেস স্পেসিফায়ারের বাইরে একটা থাকে বাই ডিফল্ট। সো এটাকেও অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা একটা অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে ধরে নেই, যে ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার। ওকে, সো যেটা হচ্ছে ফাইনাল কথা, ইন জেনারেল ইউ শুড মেক অল ডাটা মেম্বার্স অফ এ ক্লাস প্রাইভেট টু দ্যাট ক্লাস। এবং এটাই হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন যে প্রপার্টিটার কথা বলে আসছিলাম, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড তিনটা প্রপার্টি বলছিলাম, এনক্যাপসুলেশন, পলিমরফিজম এবং ইনহেরিটেন্স। তার মধ্যে এনক্যাপসুলেশন আমরা কি বলছিলাম, যে এখানে হচ্ছে আমরা ডাটা বা কোডের সিকিউরিটি প্রোভাইড করতেছি। সেই সিকিউরিটির মেকানিজমটাই হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে তাদেরকে হচ্ছে সিকিউর করতেছি বা রেস্ট্রিক্ট করতেছি, যে কে অ্যাক্সেস করতে পারবে, কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, কতটুকু অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে এনক্যাপসুলেশনের মূল থিম। ঠিক আছে, যে আমি এটাকে অ্যাক্সেসটা দেব শুধুমাত্র নির্দিষ্ট একটা অংশকে, বা যে ইলিজিবল, ঠিক আছে, শুধুমাত্র তাকেই অ্যাক্সেস দেব, যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। সো then however there may be situations in which you will need to make one or more variables public। ঠিক আছে, সো একটু আগে যেটা একজন বলতেছিলেন যে গ্লোবাল ভেরিয়েবল, যেটা যে কেউ যেন যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারে। সো এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে হয়তো দেখা যাবে আমরা সেটাকে পাবলিক করে দিচ্ছি। সো এই কথাটা এখানে বলা হচ্ছে যে নরমালি হচ্ছে আমরা এদেরকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করব, বাট আমাদের মাঝে মাঝে এরকম কিছু সিচুয়েশন আসতে পারে, বা এমন কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতে পারে যাদেরকে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করা লাগতে পারে বা অ্যাক্সেস করা লাগতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমরা ডিক্লেয়ার করব পাবলিক হিসেবে। এখন চলে আসি অবজেক্ট কিভাবে তৈরি করব। এতক্ষণ দেখলাম যে ক্লাস কিভাবে লিখতে হয়, ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা এক্সাম্পল আমরা দেখলাম। এখন চলে আসি ক্লাস লেখা হয়েছে মানে আসলে কি, আমি ওই যে ডাটা টাইপটা আমি অলরেডি তৈরি করছি, নিজের মতো করে একটা ডাটা টাইপ তৈরি করছি। এখন ওই ডাটা টাইপের একটা ভেরিয়েবল তৈরি করব। ওই ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের ভেরিয়েবলটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, so once a class has been declared we can create variables, okay, of that type by using the class name. সুতরাং
অবজেক্ট তৈরি করার জন্য বা ওই টাইপের ভ্যারিয়েবল তৈরি করার জন্য আমাদের অবশ্যই ক্লাস নেমটা লাগবে, যেরকম ভাবে হচ্ছে আমরা আগে ডাটা টাইপটা লাগতো। So the necessary memory space is allocated to an object at this stage. Okay, so যখনই একটা অবজেক্ট আমরা তৈরি করতেছি তখনই হচ্ছে তার জন্য মেমোরি অ্যালোকেশন হচ্ছে। এই কথাটা কি আমরা যখন অবজেক্ট তৈরি করব আরো ক্লিয়ারলি আলোচনা করলে সেটা বোঝা যাবে যে আসলে মেমোরি অ্যালোকেশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে। So class specification provides only a template and does not create any memory space for the members. Class specification provides only a template, মানে কি আমরা যখন ক্লাস লিখছি আসলে একটা টেমপ্লেট তৈরি করছি, and does not create any memory space, তার মানে কি ক্লাসটা যখন লেখা হয়েছে মেমোরিতে কোনো ধরনের স্পেস অ্যালোকেশন হয় নাই। ওইখানে যদি আমি 10টা ভেরিয়েবল লিখি, যে 2টা ইন্টিজার টাইপের, 3টা ফ্লোট টাইপের, 5টা লং বা ডাবল টাইপের, এই যে ভেরিয়েবল গুলো লিখলাম, একটা ক্লাস লিখলাম, তখন কিন্তু অ্যাকচুয়ালি কোনো ধরনের মেমোরি অ্যালোকেশন হয়নি। তাহলে মেমোরি অ্যালোকেশনটা কখন হচ্ছে? যখনই আমরা একটা ভেরিয়েবল তৈরি করতেছি ওই ক্লাসের, দ্যাট মিন্স যখনই একটা অবজেক্ট তৈরি করতেছি ওই ক্লাসের, তখনই হচ্ছে আমাদের মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে। তার মানে মেমোরি অ্যালোকেশনটা হয় আমি যখনই অবজেক্ট তৈরি করি, ওই অবজেক্টের সাপেক্ষে হচ্ছে আমার মেমোরিটা বা স্টোরেজ এরিয়াটা অ্যালোকেট হয়। সো ফরম্যাটটা কি বা একটা অবজেক্ট কিভাবে তৈরি করা যায়? সো ফরম্যাটটা খুবই সিম্পল। ফরম্যাট হচ্ছে ক্লাস নেম স্পেস দিয়ে অবজেক্ট নেম। ওকে, সো মানে আমরা আগে যেরকম ভাবে ডাটা টাইপ দেন ওই যে ভেরিয়েবল নেম, এখানেও ঠিক একই রকম ক্লাস নেম দেন অবজেক্ট নেম। যেমন আগের যে এক্সাম্পলটা ছিল, পার্সন নামে আমরা একটা ক্লাস তৈরি করছিলাম, সেই পার্সন ক্লাসের সাপেক্ষেই আমি যদি একটা অবজেক্ট তৈরি করতে চাই পার্সন ক্লাসের, এক্সাম্পলটা হচ্ছে কি বা এটা ইনস্ট্রাকশনটা কি, সো ক্লাসের নাম দ্যাট মিন্স পার্সন, স্পেস দিয়ে অবজেক্টের নাম, ফর এক্সাম্পল এই মুহূর্তে আমাদের অবজেক্টের নাম হচ্ছে পি। পি নামক একটা অবজেক্ট আমি তৈরি করার চেষ্টা করতেছি পার্সন ক্লাসের। সো এইখানকার ডিসকাশন অনুযায়ী যখনই হচ্ছে আমি এই ইনস্ট্রাকশনটা লিখলাম পার্সন পি, তখনই হচ্ছে আমাদের মেমোরি অ্যালোকেশন হলো, বা হচ্ছে এই পার্সন ক্লাসের জন্য যে সমস্ত ভেরিয়েবল গুলো আছে তাদের জন্য মেমোরি অ্যালোকেশন হবে। তার মানে কি এই পি এর জন্য আমার মেমোরিতে কতটুকু জায়গা অ্যালোকেট হবে, পি এর ভিতরে আমাদের কতগুলো ডাটা মেম্বার আছে একটু খেয়াল করি। পি মিন্স পার্সন, ঠিক আছে, কারণ আমাদের পি যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে মূলত পার্সন ক্লাসের। সো পার্সন ক্লাসের সাপেক্ষে আমার পি এর জন্য মেমোরি অ্যালোকেশন হবে। এখন পার্সন ক্লাসের মধ্যে ভেরিয়েবল আছে মাত্র একটা, সেটা হচ্ছে কি এজ। ওকে, সো ইন্টিজার টাইপের, দ্যাট মিন্স ইন্টিজারের জন্য আমার মেমোরি অ্যালোকেশন কত বাইটের বলেন দেখি, কে বলতে পারবেন? 4 বাইট। ওকে, সো আমরা জানি মেমোরি অ্যালোকেশন ইন্টিজারের জন্য হচ্ছে 4 বাইট। তার মানে হচ্ছে এই পুরো পি অবজেক্টের জন্য আমার এই মুহূর্তে মেমোরি অ্যালোকেশন হবে শুধুমাত্র এবং কেবলমাত্র 4 বাইট। ঠিক আছে, তার মানে এখানে যদি এক গাদা ফাংশন যদি থেকে থাকে সেগুলোর জন্য আমাদের কোনো ধরনের মেমোরি অ্যালোকেশন হবে না। ঠিক আছে, শুধুমাত্র ডাটা মেম্বার গুলোর জন্য আমাদের মেমোরি অ্যালোকেশন হবে। তার কারণটাও খুব সিম্পল, কারণ হচ্ছে আমরা ডাটা রাখবো হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে, তাই না? সো এই জন্য হচ্ছে আমার অবজেক্টের মধ্যে বা ক্লাসের মধ্যে যতগুলো ভেরিয়েবল আছে তাদের জন্য হচ্ছে আমি মেমোরিটা অ্যালোকেট করব। সো যখনই একটা অবজেক্ট তৈরি করব ঠিক ততটুকু মেমোরি অ্যালোকেশন হবে। এভাবে যদি 10টা অবজেক্ট তৈরি করি তার মানে 10টা 4 বাইটের আমার ভেরিয়েবল অবজেক্ট তৈরি হবে এবং মেমোরি অ্যালোকেশন প্রত্যেকটার জন্য 4 বাইট করে হবে, যাতে করে প্রত্যেকটার মধ্যে আমি এজ ইনফরমেশনটা রাখতে পারি। ওকে, সো একটু আগে যেটা দেখালাম এইটা একটা ফরম্যাট, যে ক্লাস নেম স্পেস দিয়ে অবজেক্ট নেম, এভাবেও আমরা অবজেক্ট তৈরি করতে পারি। এটা হচ্ছে নরমালি ক্লাসের বাইরে। অন্য একটা ভাবেও আমরা হচ্ছে ক্লাসের অন্য একটা ভাবে হচ্ছে আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে যখন আমরা ক্লাসটা লিখতেছি, ক্লাসটাকে যখন ডিক্লেয়ার করতেছি, চাইলে তখনই হচ্ছে আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমাদের যে কোনো একটা ক্লাস আছে, ক্লাস নেম দিয়ে আমি এরকম ভাবে একটা ক্লাস লিখলাম, তার শেষে মানে সেকেন্ড ব্র্যাকেটটা শেষে কিন্তু সেমিকোলনের আগে,
ঠিক আছে? তখন আমরা কমা সেপারেটেড ওয়েতে যতগুলা খুশি অবজেক্ট তৈরি করে ফেলতে পারি। সো এইখানে আমি যে নামগুলো দেব প্রত্যেকটা হচ্ছে এক একটা অবজেক্ট হিসেবে তৈরি হয়ে যাবে। মানে এইখানে আমরা যেরকম ভাবে ক্লাস পারসন লিখলাম, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা শেষে যদি পি লিখতাম, তারপরে সেমিকোলন দিতাম, সেম কাজটাই হতো, যেটা হচ্ছে আমরা এইখানে করার চেষ্টা করলাম বা এইখানে যে অংশটা বর্ণনা করলাম, সেম কাজটাই হবে এইভাবে। ওকে, সো এখানে যে কথাটা বলা হচ্ছে each object contains its own copy of each instance variable defined by the class। ঠিক আছে, মানে x এর কপি আলাদা, y এর কপি আলাদা, z এর কপি আলাদা। x এর ভিতরে আমার ফর এক্সাম্পল এটা যদি পার্সন ক্লাসের জন্য আমি যদি বলি, আমি এটা ক্লাস নেম না লিখে ফর এক্সাম্পল আমি লিখলাম পার্সন। ওকে, তার মানে কি আমার পার্সনের জন্য x নামক একটা অবজেক্ট তৈরি হবে, y একটা অবজেক্ট তৈরি হবে, z একটা অবজেক্ট তৈরি হবে। ঠিক আছে, এবং প্রত্যেকের ভিতরেই x এর ভিতরে এজ একটা ভেরিয়েবল থাকবে, y এর ভিতরে একটা এজ ভেরিয়েবল থাকবে, z এর ভিতরে একটা এজ ভেরিয়েবল থাকবে, এবং প্রত্যেকটার ভিতরেই একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটার নাম হচ্ছে ডিসপ্লে এজ। ঠিক আছে, সো প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা কপি থাকবে। কারো মধ্যে x এর মধ্যে হয়তো যদি এজ এর ভ্যালু থাকে 10, y এর মধ্যে থাকতে পারে হয়তো এজ এর ভ্যালু 20, z এর মধ্যে এজ এর ভ্যালু থাকতে পারে ফর এক্সাম্পল 50। সো প্রত্যেকটার মধ্যে এরকম আলাদা আলাদা নিজস্ব ভ্যারিয়েবল, নিজস্ব ভ্যালু থাকবে। ওকে, সো এই কথাটাই হচ্ছে এখানে বলার চেষ্টা করা হচ্ছে ইচ অবজেক্ট কন্টেন্স ইটস ওন কপি অফ ইচ ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস। ঠিক আছে, সো প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা কপি থাকবে এবং সেগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে অপারেট করতে পারবো। এখন চলে আসি যে ক্লাস মেম্বার গুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। ওকে, আমি ক্লাস তৈরি করলাম, অবজেক্ট তৈরি করলাম। এখন অবজেক্ট তৈরি করছি মানে হচ্ছে আমার মেমোরিতে অ্যালোকেশন হয়েছে আমার ডেফিনিশনের সাপেক্ষে, কিন্তু এখন এগুলোকে ব্যবহার করব কিভাবে? আচ্ছা, সো সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্সেসিং ক্লাস মেম্বার। তো আমরা জানি যে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সেস আমার থাকতে পারে, পাবলিক অ্যাক্সেস থাকতে পারে, প্রোটেক্টেড অ্যাক্সেস থাকতে পারে, প্রাইভেট অ্যাক্সেস থাকতে পারে। ঠিক আছে, সো ডিফল্ট মানে হচ্ছে প্রাইভেট, সো এই জন্য ওটা ডিসকাশন করতেছি না। সো এখন কোনটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো বা নরমাল অ্যাক্সেস মেকানিজমটা কি, তো সেটাকে আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করতেছি। সো বলা হচ্ছে the private data of a class can only be accessed only through the member functions of that class। সো প্রাইভেটের জন্য সব সময় হচ্ছে আমাদের এটা মানতে হবে যে প্রাইভেট যে সমস্ত মেম্বার গুলো আছে, বা স্পেসিফিক্যালি যদি ডাটা মেম্বারের কথা বলি, প্রাইভেট যে সমস্ত ডাটা মেম্বার গুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো শুধুমাত্র এবং কেবলমাত্র ওই ক্লাসের যে সমস্ত ফাংশন আছে, ওই ক্লাসের ভিতরে ডিফাইন করা যে সমস্ত ফাংশন আছে তাদের মাধ্যমে। অন্য কোনো ভাবে, অন্য কোনো উপায়ে, অন্য কোনো জায়গা থেকে তাদেরকে অ্যাক্সেস করা যাবে না। সো নরমালি যে কোনো একটা মেম্বারকে অ্যাক্সেস করার নিয়মটা হচ্ছে কি, অবজেক্ট নেম ডট ফাংশন নেম। ঠিক আছে, অবজেক্ট নেম ডট ফাংশন নেম, এবং এটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে ফাংশনের নামটা, এবং ওই ফাংশনের ভিতরে যদি প্যারামিটার থেকে থাকে তাহলে হচ্ছে তার জন্য আমরা করসপন্ডিং আর্গুমেন্ট গুলো পাস করব। ওকে, সো এটা হচ্ছে মেম্বার ফাংশনের জন্য। একই রকম ভাবে যদি মেম্বার ভেরিয়েবল যদি থেকে থাকে, অবজেক্ট নেম ডট ভেরিয়েবল নেম। ওকে, সো অবজেক্টের নামের সাপেক্ষে হচ্ছে তাদেরকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করব। অবজেক্ট নেম ডট ভেরিয়েবল নেম, অবজেক্ট নেম ডট ফাংশন নেম। আর ফাংশনের ভিতর যদি প্যারামিটার থেকে থাকে, ফাংশন যখন ডিফাইন করছিলাম তাহলে এখানে হচ্ছে তাই সেই অনুযায়ী আর্গুমেন্ট গুলো আমাকে পাস করতে হবে। এখন চলে আসি ডাটা মেম্বার গুলোর কথা বললাম, এখন হচ্ছে মেম্বার ফাংশন গুলো। আমরা একটা মেম্বার ফাংশন এক্সাম্পল দেখে আসছি যে ওইখানে ডিসপ্লে এজ যে ফাংশনটা, এখন এই ফাংশন কতভাবে হচ্ছে ডিফাইন করা যায়, কিভাবে হচ্ছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি, সেটা নিয়ে হচ্ছে একটু আমরা দেখার চেষ্টা করি। সো মেম্বার ফাংশন যেটা বলা হচ্ছে, মেম্বার ফাংশনস ক্যান বি ডিফাইন্ড ইন টু প্লেসেস। ঠিক আছে, সো মানে দুই জায়গায় বা দুই ভাবে হচ্ছে আমরা মেম্বার ফাংশনকে হচ্ছে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে আউটসাইড দ্য ক্লাস ডেফিনিশন, একটা হচ্ছে ইনসাইড দ্য ক্লাস ডেফিনিশন। মানে কি, আমরা চাইলে হচ্ছে ক্লাসের ভিতরে, যেটা হচ্ছে আমরা এক্সাম্পলে দেখানোর চেষ্টা করছিলাম, এইখানে
এটা ক্লাসের ভিতরে, ক্লাস এখানে শেষ হয়েছে, তার মানে এটা ক্লাসের ভিতরে। সো এটাকে বলা হচ্ছে ইনসাইড দ্য ক্লাস ডেফিনিশন। এটা হচ্ছে ইনসাইড দ্য ক্লাস ডেফিনিশন। আর আরেকটা হচ্ছে আউটসাইড দ্য ক্লাস ডেফিনিশন, মানে ক্লাসের বাইরে আমরা, আরেকটা হচ্ছে বা ক্লাসের বাইরে হচ্ছে অন্য উপায় হচ্ছে আমরা ক্লাসকে ডিফাইন মেম্বার ফাংশনকে ডিফাইন করতে পারি। আর একটা হচ্ছে নরমালি হচ্ছে ক্লাসের ভিতরে হচ্ছে ডিফাইন করি। সো এই দুইভাবে কিভাবে ডিক্লেয়ার করা যায় সেটা হচ্ছে আমরা একটু এখন এক্সপ্লোর করব। So irrespective of the place of definition, the function will perform the same task. মানে ফাংশনকে আমরা ইনসাইডে ডিফাইন করি আর আউটসাইডে ডিফাইন করি, যেভাবেই যে ডিফাইন করি না কেন তার কার্যক্ষমতা বা কার্যপ্রণালী একই রকম থাকবে। ঠিক আছে, মানে আউটসাইডে ডিফাইন করলে সেটা আবার ইনসাইডের চেয়ে পার্থক্য কোনো আউটপুট দেবে এরকম কোনো ব্যাপার নাই। ঠিক আছে, দুই জায়গায় হচ্ছে সে একই রকম ফাংশনালিটি শো করবে। আচ্ছা, এখন চলে আসি আউটসাইড দ্য ক্লাস ডেফিনেশন। ইনসাইডেরটা আমরা অ্যাকচুয়ালি দেখছি, ওইটা আসলে এভাবে আর আলোচনা নিয়ে আসতেছি না। সো আউটসাইড দ্য ক্লাস ডেফিনেশন যদি হয়ে থাকে, মানে ক্লাসের বাইরে যদি ওই ক্লাসের জন্য, ঠিক আছে, ওই ক্লাসের জন্য মানে কি, আমরা একটু আগে এই যে পার্সনের জন্য একটা ক্লাস ফাংশন ডিফাইন করছিলাম, এই ক্লাসের ভিতরেই, সেটা হচ্ছে ডিসপ্লে এজ। এই ফাংশনটা এই ক্লাসের ভিতরেই। সো এটা হচ্ছে ইনসাইড ক্লাস ডেফিনেশন। আমরা এখন দেখার চেষ্টা করতেছি আউটসাইড ক্লাস ডেফিনেশন। So general format of a member function definition outside the class is return type. Okay, so first হচ্ছে আমার ফাংশনের রিটার্ন টাইপ থাকবে, তারপরে হচ্ছে ক্লাসের নাম। ওকে, সো রিটার্ন টাইপ দেন ক্লাসের নাম, দেন এখানে দুইটা কোলন। ঠিক আছে, দুইটা কোলন, তারপর হচ্ছে ফাংশনের নাম এবং যদি ফাংশনের যে আর্গুমেন্ট গুলো আছে সেই আর্গুমেন্ট গুলো একে একে। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ফাংশনের ভিতরে যা কিছু আছে। আচ্ছা, সো তার ভিতরে হচ্ছে আমরা ফাংশনের ভিতরে যে তার কার্যপ্রণালী সেগুলো একে একে ডিফাইন করার চেষ্টা করব। সো মূল জায়গাটুকু হচ্ছে এই জায়গার চেঞ্জটুকু। ঠিক আছে, সো নরমালি আমরা ফাংশনকে ডিফাইন করি কিভাবে, রিটার্ন টাইপ, ফাংশন নেম, দেন আর্গুমেন্ট। এইখানে যেহেতু হচ্ছে আমরা কোন একটা ক্লাসের জন্য এই ফাংশনটাকে লেখার চেষ্টা করতেছি, কোন একটা স্পেসিফিক ক্লাসের জন্য সে কাজ করবে, এই জন্য হচ্ছে এই অংশটা ইম্পর্টেন্ট। আমরা এখানে ক্লাসের নামটা উল্লেখ করে দেব যে কোন ক্লাসের ভিতরে এই ফাংশনটা বা কোন ক্লাসের জন্য হচ্ছে এই ফাংশনটাকে আমি লেখার চেষ্টা করতেছি। সো খুব সিম্পল, ফাংশনের নাম তারপর হচ্ছে এই দুইটা কোলন। ওকে, সো the membership label is a class name dot double colon tells the compiler that the function, if অমুক function name belongs to the class অমুক class name. ওকে, সো এটা দ্বারা আসলে আমি তাকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করতেছি যে এই যে ফাংশনটা আমি ডিফাইন করছি এটা কোন ক্লাসের অন্তর্গত। ঠিক আছে, সো ক্লাস নেম ডাবল কোলন এটা দ্বারা আমার নির্ধারিত হয় যে এই ফাংশনটা আসলে অমুক ক্লাসের। এবং এই যে সিম্বলটা ডাবল কোলন, এটা একটা স্পেশাল নাম আছে যেটার নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। ওকে, সো এটা যেন ভুলে না যাই, ডাবল কোলন এটা সি প্লাস প্লাস এর মধ্যে একটা স্পেশাল নাম, এটার নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। আর ইনসাইড দ্য ক্লাস ডেফিনিশন খুব বেশি আলোচনার কিছু নাই। নরমালি হচ্ছে আমরা একটা ফাংশনকে যেভাবে ডিফাইন করি, ঠিক আছে, সো সেটাই হচ্ছে ইনসাইড দ্য ক্লাস ডেফিনিশন। So বলা হচ্ছে another method of defining a class member is to replace the function declaration by the actual function definition inside the class. Okay, so ক্লাসের ভিতরে যখন আমরা ফাংশন ডেফিনিশনটা যখন ডিক্লেয়ার করতেছি তখনই সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনসাইড দ্য ক্লাস ডেফিনিশন। বলা হচ্ছে ইম্পর্টেন্ট কথা যেটা, ইউজুয়ালি স্মল ফাংশনস আর ডিফাইন্ড ইনসাইড দ্য ক্লাস ডেফিনিশন। সো যদি আমি ক্লাসের ভিতরে যদি অনেক বড় বড় ফাংশন যদি লেখার চেষ্টা করি তো দেখা যাবে যে আমার ক্লাসের ডেফিনিশনটা ইটসেলফ অনেক বড় হয়ে যায়, যার জন্য যদি ফাংশনের কার্যক্রম যদি অনেক বড় হয় বা ফাংশনগুলো যদি অনেক বড় হয় সেগুলো হচ্ছে আমরা ক্লাসের ভিতরে রাখি না,
সেগুলোকে ওই যে স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে হচ্ছে আমরা ডিফাইন করি ক্লাসের বাইরে। ওকে, আর যদি ছোট ফাংশন যদি হয়ে থাকে তখনই হচ্ছে সেটাকে আমরা হচ্ছে ক্লাসের ভিতরে লেখার চেষ্টা করি। সো এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম মোটামুটি তার সাপেক্ষে আমাদের ওভারঅল ক্লাসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে কি ইনক্লুড ফাইলস গুলো, যে আমাদের যা যা কিছু এখানে ইম্পোর্ট করা লাগবে ইনক্লুড করা লাগবে সেগুলো। দেন ক্লাস ডিক্লারেশন। সো ক্লাস ডিক্লারেশন বলতে হচ্ছে ক্লাস কিওয়ার্ড দিয়ে আমরা যে ডিক্লারেশনটা লিখতেছি ক্লাস ডিক্লারেশন। দেন মেম্বার ফাংশন ডেফিনেশন, যেখানে হচ্ছে আমাদের ডাটা মেম্বার গুলো, মেম্বার ফাংশন গুলো, দেন সেগুলোকে ব্যবহার করার জন্য হচ্ছে আমাদের মেইন ফাংশন প্রোগ্রামটা। ঠিক আছে, জাস্ট হ্যাঁ, মাইক বন্ধ হয়ে গেছে তো। সরি, আমার একটা কল আসছিল এই জন্য আমি মাইক অফ করেছিলাম। ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের পুরো একটা প্রোগ্রাম স্ট্রাকচার যদি আমরা দেখার চেষ্টা করি। সো ফার্স্টে হচ্ছে আমরা কি করব, যে সমস্ত ফাইলগুলো আমার এই প্রোগ্রামটার জন্য লাগবে ইনক্লুড করব, মানে ইনক্লুড ডিরেক্টিভস। তারপরে হচ্ছে আমাদের ক্লাস, যতগুলো ক্লাস আমার এই প্রোগ্রামটার মধ্যে থাকবে সেই ক্লাস ডিক্লারেশনগুলো আমরা লিখবো একে একে। তারপরে প্রত্যেকটা ক্লাসের ভিতরে আমাদের যে সমস্ত মেম্বার ফাংশনগুলো আছে বা ডাটা মেম্বারগুলো আছে তারা লিখবো, তাদের ফাংশনালিটিস গুলো লিখবো, এবং তার পরবর্তীতে গিয়ে হচ্ছে আমার মেইন ফাংশনে গিয়ে এই প্রত্যেকটা ক্লাসকে হচ্ছে বিভিন্ন অবজেক্ট তৈরি করবো এবং অবজেক্ট তৈরি করে তার যে সমস্ত প্রসেসিং গুলো আছে সেগুলোকে করার চেষ্টা করব। সো এইটার সাপেক্ষেই আমাদের হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সিম্পল যে এক্সাম্পল, যেটা একটু আগে আমি বলছিলাম বা দেখানোর চেষ্টা করছিলাম, সেটাকে একটু আবার নতুন করে একটু রিভাইজ করলাম। একটু খেয়াল করি সবাই, পুরো প্রোগ্রামটাকে এখন আমরা লেখার চেষ্টা করতেছি। সো আগের মতোই হচ্ছে আমাদের এখানে ইনক্লুড ডিরেক্টিভসটা কি, ইনক্লুড ডিরেক্টিভসটা হচ্ছে আমাদের এখানে আইওস্ট্রিম যেই লাইব্রেরিটা সেটা লাগবে। সো ইনক্লুড আইওস্ট্রিম, আর এটা কোন নেম স্পেসটাকে ব্যবহার করতেছে, স্ট্যান্ডার্ড যে নেম স্পেসটা সেটা। সো এই জন্য ইউজিং নেম স্পেস এসটিডি। এবং আমরা মনে হয় ভুলে যাই নাই যে নেম স্পেসটাকে কেন ব্যবহার করি, তাই না? এসটিডি কেন আমরা ব্যবহার করতেছি, এসটিডি নেম স্পেস ব্যবহার করার ফলে আমাদের কোডিং এর ক্ষেত্রে কি সুবিধাটুকু হয়। ওকে, সো তার পরবর্তীতে চলে আসি হচ্ছে আমরা ক্লাসের ডিক্লারেশনের মধ্যে। সো ক্লাস কিওয়ার্ড দিয়ে আমি পারসন ক্লাসের নামটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, তার ভিতরে আছে হচ্ছে একটা মেম্বার ভেরিয়েবল, সেটা হচ্ছে এজ। এটা হচ্ছে যেহেতু আমরা কোনো ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করি নাই, দ্যাট মিন্স এটা অ্যাকচুয়ালি প্রাইভেট হিসেবে আছে। আর আরেকটা অংশ এখানে ডিফাইন করছি সেটা হচ্ছে পাবলিক। ঠিক আছে, সো পাবলিক কোলন, তার মানে এর পরবর্তীতে যা কিছু আছে সবই হচ্ছে পাবলিক, যতক্ষণ না পর্যন্ত আমি আরেকটা অ্যাক্সেস স্পেসিফায়ার পাচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত এগুলো সবই হচ্ছে পাবলিকের অন্তর্গত। এখানে আমার দুইটা ফাংশন, একটা হচ্ছে ভয়েড সেট এজ। সো দ্যাট মিন্স ভয়েড হচ্ছে আমার রিটার্ন টাইপ, সেট এজ হচ্ছে আমার ফাংশনটার নাম, এটা কোনো ধরনের প্যারামিটার নাই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনটা ডিফিনিশন শুরু করলাম। কি করতেছি আমি, সি ইন করতেছি, দ্যাট মিন্স আমি একটা ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি এবং সেটা রাখতেছি হচ্ছে এজ ভেরিয়েবলের মধ্যে। আর আরেকটা ফাংশন আছে ভয়েড ডিসপ্লে এজ, সে কি কাজ করতেছে, সি আউট এজ ইজ, দেন এজ ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সিম্পলি সেটা আউটপুট করতেছে। দেন আমার এই ফাংশনের ডিক্লারেশন শেষ। এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আমার ক্লাসের, দ্যাট মিন্স ক্লাসের ডিক্লারেশন শেষ, সেমিকোলন দিয়ে সেটাই আমি নির্দেশ করার চেষ্টা করতেছি। সো এইটা হচ্ছে আমার ক্লাস। এখন আমি চলে আসলাম হচ্ছে মেইন ফাংশনের মধ্যে। মেইন ফাংশন আমার কি কাজ করতেছে, মেইন ফাংশনের মধ্যে প্রথমে এসে হচ্ছে আমি একটা কি করলাম, অবজেক্ট তৈরি করলাম, কার, পার্সন। দ্যাট মিন্স আমার পার্সন নামক যে ক্লাসটা আছে ওই পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম এবং তার নাম হচ্ছে পি। ওকে, সো পি ডট সেট এজ,
তার মানে কি এই ডট দ্বারা আমরা আসলে কি করি, আমরা বলছিলাম যে ডট অপারেটর দিয়ে আমরা সবসময় হচ্ছে মেম্বারদেরকে অ্যাক্সেস করার চেষ্টা করি, মানে ডাটা মেম্বার বা মেম্বার ফাংশন। যেমন এখানে যেহেতু মেম্বার ডাটা মেম্বারটা হচ্ছে প্রাইভেট, সুতরাং এটাকে আমি এইখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। ওকে, সো কাদেরকে অ্যাক্সেস করতে পারবো, যেগুলো হচ্ছে আমার পাবলিক মেম্বার। সো ফর এক্সাম্পল এই যে পাবলিক অংশের মধ্যে সেট এজ ফাংশনটা আছে, ডিসপ্লে এজ ফাংশনটা আছে। সো আমি কি করতেছি, সেট এজ পি ডট সেট এজ এই ফাংশনটাকে কল করছি। তার মানে কি আমার এই ফাংশনটা আলটিমেটলি কল হলো পি অবজেক্টের সাপেক্ষে। সো আলটিমেটলি কি কাজ করবে, সে একটা ইনপুট নেওয়ার চেষ্টা করবে ইউজারের কাছ থেকে এবং সেটা হচ্ছে এই এজ ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে। দেন আমি আবার এখানে কল করার চেষ্টা করতেছি কি পি ডট ডিসপ্লে এজ, তার মানে সে তখন আবার এই ফাংশনটাকে কল করতেছে। সো এই ফাংশনটাকে যখনই কল করতেছে কি আসতেছে, অ্যাকচুয়ালি এজ এর ভ্যালুটা সে প্রিন্ট করতেছে, মানে হচ্ছে আমি এখানে যে ইনপুটটা দিছিলাম সেটাই হচ্ছে আমার এখানে প্রিন্ট করতেছে। সো এটা আমরা একটু পরে কোডে স্যাম্পল দেখব। এইটারই একটা অল্টারনেটিভ ভার্সন, ঠিক আছে, সেটা হচ্ছে কিভাবে, এইখানে খেয়াল করি, এইখানে আমাদের ক্লাসের মেম্বার ফাংশনগুলোর ডিক্লারেশনটা হচ্ছে আউটসাইড দ্য ক্লাস, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমরা ফাংশনের প্রোটোটাইপ যেভাবে লিখি, এই ফাংশনগুলোর এখানে হচ্ছে ডেফিনেশনটা দিয়ে আসছি যে আমার এই নামে হচ্ছে ফাংশন আছে, কিন্তু এখানে কিন্তু এগুলাকে ইমপ্লিমেন্ট করি নাই, মানে ডিফাইন করে নাই, জাস্ট ডিক্লেয়ার করে আসছি। ওকে, সো ভয়েড সেট এজ, ভয়েড ডিসপ্লে এজ, যে আমার এই নামক দুইটা ফাংশন আছে। এটা দিয়ে কিন্তু আমার ক্লাসের ডিক্লারেশন আমি শেষ করে ফেলেছি। ওকে, তারপর বাইরে এসে হচ্ছে আমি এখন এই দুইটা ফাংশনকে লেখার চেষ্টা করতেছি, যে ভয়েড পার্সন দেন ডাবল কোলন বা স্কোপ রেজুলেশন অপারেটর দেন ফাংশনের নাম সেট এজ। জাস্ট আগের ফাংশনালিটিটাই আমি হচ্ছে এখানে ক্লাসের বাইরে এসে ইমপ্লিমেন্ট করতেছি। ঠিক সিমিলারলি ডিসপ্লে এজ এই ফাংশনটাও, সো ভয়েড পার্সন ক্লাস, এই জন্য পার্সন, স্কোপ রেজুলেশন অপারেটর, ডিসপ্লে এজ, ঠিক আছে। সো ভিতরের ডেফিনেশন একই, আর এইখানে আমাদের কোনো চেঞ্জ নাই। সো এই জিনিসটা হচ্ছে আমরা এখন একটু কোডের মধ্যে দেখার চেষ্টা করব যে আমাদের কি কাজ করতেছে। মোটামুটি আমাদের আজকে এই ছিল হচ্ছে ক্লাসের আলোচ্য বিষয়। আমি এখন কোড ব্লকসে জাস্ট হচ্ছে এই দুইটা এক্সাম্পল একটু দেখে দেন হচ্ছে আজকের ক্লাসটা শেষ করব। ওকে, সো কোড ব্লকস, ওকে, সবাইকে কোড ব্লকস উইন্ডোটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, সো জাস্ট একটা টেস্ট নাম দিয়ে আমি সি প্লাস প্লাস ফাইল হিসেবে এটাকে সেভ করলাম। সো এই অংশটা হচ্ছে আমাদের পার্সন ক্লাসের ডিক্লারেশন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। ওকে, সো একটু রান করার চেষ্টা করি, ফার্স্ট বিল্ড এন্ড দেন রান। আচ্ছা, উইন্ডোটা আপনাদের দেখা যাচ্ছে না, আচ্ছা, এটাকে আমি একটু চেঞ্জ করি। ওকে, সো সো এন্টার এজ, আমি এখন একটা এজ ইনপুট দিলাম, ফর এক্সাম্পল 24, দেন এজ ইজ 24। সো এজ ইজ 24, এই জিনিসটা আমরা যদি খেয়াল করি, সবাই এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এজ ইজ 24। এখন দেখি
এজ ইজ 24 টা আসলো কোথা থেকে আসলে? সো এজ ইজ 24, যে এজ ইজ 24 আসছে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ডিসপ্লে এজ এই ফাংশনটা থেকে। দ্যাট মিন্স আমার প্রথমে সেট এজ এই ফাংশনটা কল হয়েছে মেইন ফাংশন থেকে, দেন ডিসপ্লে এজ এই ফাংশনটা কল হয়েছে। ঠিক আছে, সো আমি এখন যে আগের মতোই এই দুটো অংশকে হচ্ছে আলাদা করে ফেলতেছি, মানে হচ্ছে ফাংশনের ডেফিনেশনের বাইরে নিয়ে চলে আসতেছি এবং তাদেরকে অ্যাকচুয়ালি ব্যবহার করতেছি কিভাবে? পার্সন ডাবল কোলন। ওকে, পার্সন ডাবল কোলন। আর এইখানে হচ্ছে আমি দুইটা ফাংশনের ডেফিনিশন গুলো একটু দিয়ে আসার চেষ্টা করি। সো এইখানে হচ্ছে আমাদের একটা ফাংশন যার নাম হচ্ছে সেট এজ, সেমিকোলন দিয়ে বলে দিলাম যে এরকম আমার একটা ফাংশন আছে, আর আরেকটা হচ্ছে ডিসপ্লে এজ। ওকে, সো স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে আমি হচ্ছে এদেরকে বাইরে নিয়ে চলে আসলাম এবং এরা কার জন্য সেটা আমি এখানে বলে দিলাম, আর একই রকম ভাবে এখানে বললাম যে আমার এরকম দুইটা ফাংশন থাকতে পারে। সো আমি আবার এদেরকে একটু রান করার চেষ্টা করি। সো আমার কোড ব্লকস উইন্ডো কি দেখতে পাচ্ছেন আপনারা? সো ঠিক সিমিলার উইন্ডোই আসছে এখন আবার। সো এন্টার এজ ফর এক্সাম্পল 45। ওকে, সো এজ ইজ 45। সো দুই রকম ভাবে হচ্ছে আমরা এই কাজটুকু করতে পারি। ওকে, সো আইদার স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে এই ক্লাসের বাইরে অথবা এই ক্লাসের ভিতরে ইনসাইড ফাংশন হিসেবে। এখন একটু খেয়াল করি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এগুলো তো পাবলিক, এই জন্য এটাকে ব্যবহার করলাম। আমি যদি একটু লেখার চেষ্টা করি সি আউট পি ডট, ঠিক আছে, আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে এজ, তাই না? সো এটা আমরা চাইলে তো করতে পারি, যেহেতু পি যেহেতু আমার পার্সন ক্লাসের একটা অবজেক্ট এবং পি ক্লাসের ভিতরে পার্সন ক্লাসের মধ্যে আমার এজ নামক একটা ভেরিয়েবল আছে। তো সেই হিসেবে যেহেতু আমি সকল মেম্বারকে অ্যাক্সেস করতে পারি ডট অপারেটর দিয়ে, তার মানে পি ডট এজ এটাকেও আমার অ্যাক্সেস করতে পারা উচিত। এখন একটু খেয়াল করি, আমি যদি এটাকে রান করার চেষ্টা করি বা বিল্ড করার চেষ্টা করি, সো সাথে সাথে হচ্ছে আমার এখানে দেখেন এক গাদা এরর চলে আসছে। ঠিক আছে, সো এই এররটা একটু খেয়াল করি, এরর ইন্টিজার পারসন এজ ইজ প্রাইভেট। ওকে, সো এই জন্য আমি এটাকে এখানে অ্যাক্সেস করতে পারবো না। সো এখন আবার একটু খেয়াল করি, এখানে আমি আলাদাভাবে লিখি প্রাইভেট। এখন যদি আমি এটাকে রান করার চেষ্টা করি, এখনো ঠিক সিমিলার একটা এরর। ওকে, ইন্টিজার পারসন এজ ইজ প্রাইভেট, কিন্তু সেটাকেই যদি আমি এখন পাবলিক করে দিলাম, এখন হচ্ছে আমি সি ডট আউট করার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি আগে ইনপুটটা নেই, তারপরে প্রিন্টটা করি। ওকে, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। সো এখন যদি বিল্ড করি, এখন কিন্তু আর কোনো এরর বা কোনো ধরনের ওয়ার্নিং নেই। আচ্ছা, সবাই খেয়াল করতেছে আশা করি। সো আমি এখন রান করার চেষ্টা করতেছি এটাকে। সো আবার ব্ল্যাক উইন্ডোটা। সো এখন এন্টার এজ ফর এক্সাম্পল আমি দিলাম 50। সো এখন দেখো যে ফার্স্টে 50 প্রিন্ট হয়েছে, তারপরে এজ ইজ 50। সো এই যে 50টা প্রিন্ট হলো, এটা আসলে হচ্ছে আমার
এই লাইনটা থেকে, সি আউট পি ডট এইচ থেকে। সো আশা করি পাবলিক এবং প্রাইভেট এই যে অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো কিভাবে কাজ করতেছে আশা করি বোঝা গেছে। এরপর যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো ধরনের কোয়েশ্চেন যদি থেকে থাকে আমরা এখন সেটা ডিসকাস করতে পারি, না হলে আজকের ক্লাস শেষ করব।